মক্কা প্যাক্ট একটা জোট যার নামের সঙ্গে জড়িয়ে আছে মুসলিম বিশ্বের সবচেয়ে পবিত্র শহর। তিনটি দেশ, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। আরেকটি প্রশ্ন, এই জোট কি মধ্যপ্রাচ্যের নিরাপত্তার পুরনো হিসাব বদলে দিতে যাচ্ছে? মক্কায় যখন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তি করল, তখন খুব দ্রুত একটা শব্দ সামনে চলে এলো, মুসলিম ন্যাটো। কিন্তু মক্কা প্যাক্ট কি সত্যিই মুসলিম ন্যাটো? ইরান কি এতে যোগ দিচ্ছে? বাংলাদেশ কেন এতে আগ্রহ দেখাচ্ছে? ভারত কেন বিষয়টি সতর্কভাবে দেখছে? চলুন একটি গুছিয়ে আলোচনা করি। মক্কা প্যাক্ট আসলে কি? 7 আগস্ট 2026 মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান স্বাক্ষর করে মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, 3 দেশের যে কোনো একটির উপরে সশস্ত্র হামলা হলে 3 দেশের উপরেই হামলা হিসেবে বিবেচনা করা হবে। একই সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক সমন্বয় এবং যৌথ প্রতিরোধ সক্ষমতা বাড়ানোর কথা বলা হয়েছে। অর্থাৎ ধারণাটি খুব সহজ, একজনের নিরাপত্তা সবার নিরাপত্তা। এই জায়গাটি ন্যাটোর আর্টিকেল 5 সঙ্গে তুলনার জন্ম দিয়েছে। তবে মক্কা প্যাক্টকে এখনই ন্যাটোর সঙ্গে তুলনা করা যাবে না। ন্যাটোর মতো এর সমন্বিত সামরিক কমান্ড, যৌথ বাজেট বা বহু দশকের প্রাতিষ্ঠানিক কাঠামো নেই। এমনকি চুক্তির পূর্ণাঙ্গ আনুষ্ঠানিক পাঠও এখানে প্রকাশ করা হয়নি। তাহলে এই জোট এখন কেন? এর পেছনে রয়েছে 2026 সালের ইরান যুদ্ধের অভিজ্ঞতা। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সংঘাতের মধ্যে উপসাগরীয় দেশগুলোও হামলার ঝুঁকিতে পড়ে। সৌদি আরবের জন্য সবচেয়ে বড় প্রশ্ন হয়ে ওঠে, আমেরিকার নিরাপত্তা ছাতা কি সব পরিস্থিতিতে যথেষ্ট? মক্কা প্যাক্টকে তাই শুধু 3টি মুসলিম দেশের বন্ধুত্ব হিসেবে দেখলে পুরো ছবিটা পাওয়া যাবে না। এটি এক অর্থে সিকিউরিটি ডাইভার্সিফিকেশন, অর্থাৎ কোনো একটি শক্তির উপরে অতিরিক্ত নির্ভর না করে নিজেদের মধ্যে নতুন নিরাপত্তা ব্যবস্থা তৈরির চেষ্টা করা। এই জোট কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এই জোটের প্রতিষ্ঠাতা 3 দেশ 3 ধরনের শক্তি নিয়ে এসেছে। পাকিস্তানের রয়েছে বড় সামরিক বাহিনী এবং পারমাণবিক সক্ষমতা। তুরস্কের রয়েছে ন্যাটোর 2য় বৃহত্তম সামরিক বাহিনী, ড্রোন ও দ্রুত বিকাশমান প্রতিরক্ষা শিল্প। আর সৌদি আরবের রয়েছে বিপুল অর্থনৈতিক সক্ষমতা এবং উপসাগরীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান। 3 দেশ মিলিয়ে প্রায় 14 লাখ সক্রিয় সেনা, 3,500-এর কাছাকাছি যুদ্ধবিমান এবং 6,000 ট্যাঙ্ক। সংখ্যার হিসেবে এটি নিঃসন্দেহে বড় একটি সামরিক জোট। এই 3টি সক্ষমতা যদি সত্যিই একটি কার্যকর নিরাপত্তা কাঠামোর মধ্যে আসে, তাহলে এটি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার মধ্যে একটি নতুন স্ট্র্যাটেজিক লিঙ্ক তৈরি করতে পারে। ইরান কি যোগ দিচ্ছে? এখানেই সবচেয়ে বেশি বিভ্রান্তি। আর সেই বিভ্রান্তি খোদ ইরানের ভেতর থেকেই আসছে। ইরানি পার্লামেন্ট সংশ্লিষ্ট সংবাদ সংস্থার একজন কর্মকর্তা দাবি করেছিলেন, তেহরান আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে এবং বিষয়টি বিবেচনাধীন। কিন্তু কয়েকদিনের মধ্যেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই দাবি অস্বীকার করে বলেন, আনুষ্ঠানিক কোনো আমন্ত্রণ আসেনি, তবে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে 3 দেশের সঙ্গে আলোচনার প্রস্তাব হয়েছে। অর্থাৎ ইরান নিজেও এই প্রশ্নে দ্বিধাবিভক্ত। এখন পর্যন্ত পরিষ্কার কথা হলো, ইরান মক্কা প্যাক্টের আনুষ্ঠানিক সদস্য নয়। তবে এই জোটে ইরান সত্যিই যোগ দিলে বিষয়টি কিন্তু আরও আকর্ষণীয় হয়ে উঠবে। কারণ বর্তমান বাস্তবতায় সৌদি আরব ও ইরান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হলেও একই নিরাপত্তা কাঠামোর মধ্যে তাদের আনার চেষ্টা হলে মক্কা প্যাক্টের চরিত্রই বদলে যাবে। বাংলাদেশ কোথায়? বাংলাদেশ এখনও মক্কা প্যাক্টের সদস্য নয়, তবে ঢাকার আগ্রহের কথা প্রকাশ্যে এসেছে। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে ঘিরে কোনো অর্থনৈতিক বা প্রতিরক্ষা কাঠামোয় অংশ নেওয়ার সম্ভাবনাকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে। তবে সিদ্ধান্ত হবে বাংলাদেশের নিজস্ব স্বার্থ ও পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতা বিবেচনা করে। অর্থাৎ আগ্রহ আছে, সিদ্ধান্ত হয়নি। ঢাকার জন্য বিষয়টি শুধু ধর্মীয় সংহতির প্রশ্নও নয়। সৌদি আরব ও তুরস্কের সঙ্গে সম্পর্ক, পাকিস্তানের সঙ্গে নতুন করে বাড়তে থাকা যোগাযোগ, প্রতিরক্ষা সহযোগিতা এবং একই সঙ্গে ভারতের সঙ্গে বর্তমান টানাপোড়েন
সবকিছু মিলিয়ে এর একটি বড় কৌশলগত মাত্রা আছে। তবে প্রতিরক্ষা জোটে যোগ দেওয়া মানে শুধু সামরিক সহযোগিতা নয়, ভবিষ্যতের কোনো সংঘাতে সদস্য হিসেবে বাংলাদেশের কী ধরনের বাধ্যবাধকতা তৈরি হবে সেটিও গুরুত্বপূর্ণ। ভারতের উদ্বেগ কোথায়? দিল্লির প্রধান উদ্বেগের জায়গা সম্ভবত পাকিস্তান। কারণ পাকিস্তান শুধু এই জোটের সদস্য নয়, তুরস্কের সঙ্গে তার ঘনিষ্ঠ সামরিক সম্পর্কও রয়েছে। এর সঙ্গে যদি সৌদি আরব যুক্ত হয়, তাহলে ভারতের পশ্চিম দিকে একটি নতুন প্রতিরক্ষা সমীকরণ তৈরি হচ্ছে। আর বাংলাদেশ যদি ভবিষ্যতে এতে যুক্ত হয়, তাহলে বিষয়টি ভারতের জন্য আরও সংবেদনশীল হয়ে উঠতে পারে। তবে এখানেও অতিরঞ্জন ঠিক হবে না। মক্কা প্যাক্টে একটি দেশ আক্রান্ত হলেই অন্য সদস্যরা স্বয়ংক্রিয়ভাবে যুদ্ধে নেমে যাবে, এমন পূর্ণাঙ্গ ন্যাটো স্টাইল মেকানিজম এখনও নেই। তাই এটিকে এখনই ভারত বিরোধী সামরিক জোট হিসেবে দেখার কারণ নেই। বরং ভারতের জন্য মূল প্রশ্ন হল, দক্ষিণ এশিয়া এবং পশ্চিম এশিয়ার নিরাপত্তা সমীকরণ কি ধীরে ধীরে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে? যুক্তরাষ্ট্র কেন উল্টো স্বাগত জানাচ্ছে? এখানেই সবচেয়ে মজার ব্যাপার। যে চুক্তিকে কেউ কেউ আমেরিকার নিরাপত্তা ছাতার বিকল্প হিসেবে দেখছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটিকে প্রকাশ্যেই স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মক্কা চুক্তি করেছে দেখে তিনি খুবই আনন্দিত। তার মতে এটি দেখাচ্ছে দেশগুলো নিজেদের প্রতিরক্ষার দায়িত্ব আরও অর্থবহভাবে নিজেদের হাতে নিচ্ছে। কেন? কারণ ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই মিত্রদের নিজেদের প্রতিরক্ষায় বেশি দায়িত্ব নেওয়ার কথা বলে আসছে। তাই ওয়াশিংটনের দৃষ্টিতে বিষয়টি এমনও হতে পারে, আমেরিকাকে বাদ দেওয়া নয়, বরং আমেরিকার উপরে নিরাপত্তা নির্ভরতা কিছুটা কমিয়ে আঞ্চলিক মিত্রদের নিজেদের সক্ষমতা বাড়ানো। তবে দীর্ঘমেয়াদী ফল কি হবে সেটা এখনো পরিষ্কার নয়। এই জোট যদি সত্যিই শক্তিশালী হয়, তাহলে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোতে আমেরিকার একচ্ছত্র প্রভাব কিছুটা কমতে পারে। চীন ও রাশিয়ার জন্য এর অর্থ কি? চীনের জন্য মক্কা প্যাক্ট গুরুত্বপূর্ণ হওয়ার কারণ খুব পরিষ্কার। পাকিস্তান চীনের ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার। সৌদি আরবের সঙ্গেও বেইজিংয়ের সম্পর্ক দ্রুত গভীর হচ্ছে। ফলে এই জোট শক্তিশালী হলে চীন সরাসরি সদস্য না হয়েও এর নতুন নিরাপত্তা ও অর্থনৈতিক পরিবেশ থেকে সুবিধা পেতে পারে। রাশিয়ার ক্ষেত্রেও বিষয়টি আরও বৃহত্তর অর্থে গুরুত্বপূর্ণ। বিশ্ব যদি এমন একটি ব্যবস্থার দিকে যায় যেখানে আঞ্চলিক শক্তিগুলো নিজেদের নিরাপত্তা কাঠামো নিজেরাই তৈরি করছে, তাহলে সেটি মস্কোর বহুকেন্দ্রিক বা মাল্টিপোলার বিশ্ব ব্যবস্থার ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ মক্কা প্যাক্ট শুধু 3 দেশের চুক্তি নয়, এটি এমন একটি বৈশ্বিক প্রবণতার অংশ হতে পারে যেখানে রাষ্ট্রগুলো একই সঙ্গে একাধিক শক্তির সঙ্গে সম্পর্ক রেখে নিজেদের কৌশলগত জায়গা তৈরি করছে। এতক্ষণ যা বলা হলো তার সবটাই সম্ভাবনা আর কাঠামোর কথা, কিন্তু আসল পরীক্ষা কোথায়? এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। চুক্তি করা সহজ, একসঙ্গে ঝুঁকি নেওয়া কিন্তু কঠিন। মক্কা প্যাক্টের বাস্তব পরীক্ষা হবে কোনো সদস্য আক্রান্ত হলে। সৌদি আরব আক্রান্ত হলে পাকিস্তান ও তুরস্ক কি করবে? তুরস্ক আক্রান্ত হলে সৌদি আরব কি সামরিকভাবে এগিয়ে আসবে? আর পাকিস্তান যদি ভারতের সঙ্গে কোনো বড় সংঘাতে জড়ায়, সৌদি আরব ও তুরস্কের প্রতিক্রিয়া কি হবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনো নেই। কারণ 3 দেশের স্বার্থ এক নয়। সৌদি আরবের সঙ্গে ভারতের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক আছে। তুরস্ক একই সঙ্গে ন্যাটো সদস্য। পাকিস্তানের নিরাপত্তা অগ্রাধিকার আবার মূলত ভারত কেন্দ্রিক। এই ভিন্ন ভিন্ন থ্রেট পারসেপশনই মক্কা প্যাক্টের সবচেয়ে বড় পরীক্ষা। তাহলে মুসলিম ন্যাটো? সম্ভবত এখনই নয়। মক্কা প্যাক্টের গুরুত্বকে ছোট করে দেখারও সুযোগ নেই। আবার একে পূর্ণাঙ্গ সামরিক জোট হিসেবে দেখাও আগে ভাগে হয়ে যাবে। এটি আপাতত একটি পরীক্ষাধীন রিজিওনাল সিকিউরিটি আর্কিটেকচার। এর ভবিষ্যৎ নির্ভর করবে 3টি বিষয়ের উপর। প্রথমত, কত দেশ এতে যোগ দেয়। কেননা মার্চ 2026-এ রিয়াদে অনুষ্ঠিত আরব ইসলামী সম্মেলনের ফাঁকে মিশরও এই আলোচনায় ছিল। তুরস্ক তখন ত্রিদেশীয় নয়, চতুর্দেশীয় কাঠামোর কথা বলেছিল বলে জানা যায়। কিন্তু শেষ পর্যন্ত সেই আলোচনা আর এগোয়নি। আর আগস্টে যখন চুক্তি সই হলো, মিশর পুরোপুরি বাইরে থেকে গেল। এটা দেখায় জোট সম্প্রসারণের ঘোষণা যতটা সহজ শোনায়, বাস্তবে নতুন সদস্য টানা ততটা সহজ নয়। দ্বিতীয়ত, সদস্যরা কতটা বাস্তব সামরিক সহযোগিতা তৈরি করতে পারে। যৌথ মহড়া, গোয়েন্দা তথ্য বিনিময়, অস্ত্র ও প্রতিরক্ষা প্রযুক্তি, কমান্ড কাঠামো ইত্যাদি। তৃতীয়ত, পরবর্তী বড় সংকটে তারা কি করে। কারণ মক্কা প্যাক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্য হল,
একজনের নিরাপত্তা সবার নিরাপত্তা। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে কোনো জোটের আসল শক্তি তার ঘোষণায় নয়, বিপদের মুহূর্তে তার সদস্যরা একে অপরের জন্য কতটা ঝুঁকি নিতে প্রস্তুত সেটিতে। সেই পরীক্ষাটা এখনো বাকি। আর বাংলাদেশ সহ নতুন কোনো দেশ এতে যুক্ত হলে মক্কা প্যাক্টের গুরুত্ব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে দক্ষিণ এশিয়ার কৌশলগত হিসাবেও। সুতরাং আপাতত মুসলিম ন্যাটো নামটা একটু পাশে রাখাই ভালো। মক্কা প্যাক্টকে বরং দেখা যাক একটি প্রশ্ন হিসেবে। পুরনো নিরাপত্তা ব্যবস্থার উপর আস্থা কমতে থাকলে আঞ্চলিক শক্তিগুলো কি নিজেদের নিরাপত্তার নতুন মানচিত্র নিজেরাই আঁকতে শুরু করেছে? উত্তরটা নির্ধারণ করবে আগামী কয়েক বছর।